আমার বয়স তখন 15 বছর ছিল। হ্যালোইন উৎসবের এক সপ্তাহ আগে আমি রেঞ্জার হলেতে আমার দাদা দাদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটা ওই দুটি শহরের মাঝখানে ছোট্ট একটা শহর ছিল। শহরটা আমাদের অপরিচিত ছিল, কিন্তু আমার কাজিন এমন আচরণ করছিল যেন এই জায়গা তার হাতের মুঠোর মতো জানা। পুরো সপ্তাহটি সবকিছুই এক অদ্ভুত আলোয় মোড়া ছিল। হ্যালোইনের রাতে আমরা মেলায় বেড়াতে যাই। সেখানে সম্পূর্ণ মেলাটি অদ্ভুত সব বাতি দিয়ে সাজানো ছিল। বাতাসে বনফায়ারের ধোঁয়া এবং মশলাযুক্ত সাইডারের গন্ধও ছিল। আমাকে মানতেই হবে, পরিবেশটা ছিল খুবই অসাধারণ। সেখানে জীবজন্তু, অদ্ভুত সব জিনিসপত্র বিক্রয়ের স্টল ছিল, নকল কবরস্থান ছিল হরেক রকম রাইড। সবাই খুব অদ্ভুত এবং সুন্দর কস্টিউম পরা ছিল। আমার কাজিন আমাকে রেখে ডিজনির কস্টিউম পরা এক সুন্দর মেয়ের পিছু নেয় তাকে পটানোর জন্য। আমি একা একাই মেলায় ঘুরে এর সৌন্দর্য উপভোগ করছিলাম। হঠাৎ করে আমার কাঁধে একটি হাতের স্পর্শ অনুভব হলো। আমি পিছনে যখন ফিরে তাকালাম তখন ভয়ে আমার প্রাণটা প্রায় বের হয়ে গিয়েছিল। আমার পেছনে এমন একটি জোকার দাঁড়িয়েছিল যাকে দেখে আমার মনে হচ্ছিল কোনো অশুভ স্বপ্ন থেকে বেরিয়ে এসেছে। তার পোশাক ছিল ফিকে এবং জায়গায় জায়গায় ছেঁড়া। মুখের মেকআপটা অনেক মোটা করে দেওয়া ছিল এবং বিভিন্ন জায়গায় তার ফাটল দেখা যাচ্ছিল। তার মুখে অনেক বড় করে একটি হাসি আঁকা ছিল। তার চোখ ছিল নীল বর্ণের। যদিও তা দেখে আমার মনে হচ্ছিল আমি কতবার চোখের পলক ফেলি তা সে গুনছে। তার হাতে একটি ক্যান্ডির টুকরো ধরা ছিল। ক্যান্ডিটি একটি প্লাস্টিক দিয়ে মোড়ানো এবং এর গায়ে অসংখ্য বিড়ালের লোম ও ময়লা লেগেছিল। দেখে মনে হচ্ছিল এইমাত্র ডাস্টবিন থেকে তুলে আনা হয়েছে। এই খোকা, ক্যান্ডি লাগবে? ক্যান্ডি খাবে? ক্যান্ডি? চারপাশের পরিবেশটা দেখে আমি ওর কাছে কেমন যেন অদ্ভুত লাগতে লাগলো। না ধন্যবাদ, আমার লাগবে না। আমি পিছনে সরতে শুরু করলাম। সে আর কিছুই বলেনি, শুধুই দাঁড়িয়ে রইল এবং সেই নোয়ালি ক্যান্ডিটি তার হাতেই ধরা ছিল। আমি ঘুরে যত দ্রুত সম্ভব সেখান থেকে সরে গেলাম। আমি আমার কাজিন ইভানের কাছে চলে আসি। সে একটা হন্টেড হাউসের নিকট বসেছিল এবং সেই সুন্দরী মেয়েটিকে তখনই ইমপ্রেস করার চেষ্টা করে যাচ্ছিল। দেখো, গেম অফ থ্রোনের সামনে একটা অদ্ভুত দেখতে জোকার রয়েছে, আর দেখতে একদমই কেমন যেন আর ভয়ঙ্কর। ওই জোকারের কথা বলছো? ওর নাম তো ফ্রেন্ডি। মেয়েটি হাসলো এবং উত্তর দিল, এই শহরেও অনেকটা কিংবদন্তির মতো। 2 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা সিরাপের ফ্যাক্টরিতেও কাজ করতো। বুঝতে পেরেছো এবার? আরে তুই তো ভয় পেয়েছিস। ও বৃদ্ধ, শুধু একটা পোশাক পরে আছে। ও আমার জানা মতে কারো কোনো ক্ষতি করে না। এরপর আবার আমরা দুজন পুনরায় ঘুরতে বের হই। আমরা মেলার মধ্যে আস্তে আস্তে ঘুরছিলাম। আমি তাকে আমার দৃষ্টিতে বারবার লক্ষ্য করছিলাম। একসময় সে আপেল বুথিং বুথের সামনে ছিল। পরে আমি তাকে আবার সেই অ্যারারুটের পাশে বা বনফায়ারের কাছে লক্ষ্য করলাম। প্রত্যেকবার যখন আমি সরাসরি তার দিকে তাকাচ্ছিলাম সে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছিল। প্রত্যেকবারই আমি তাকে দেখার পর বিষয়টি ইভানকে জানাচ্ছিলাম। ইভান প্রতি উত্তরে শুধুমাত্র তার মাথা ঝোঁকাচ্ছিল। কিন্তু এবার আমি ইভানের হাত চেপে ধরি এবং অপর হাতের আঙ্গুল দিয়ে দেখাই, ওই যে দেখো, ওখানে ও দাঁড়িয়ে আছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এবার ইভানও তাকে দেখতে পায়। জোকারটি আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিল, একদম স্থির ভাবে, এবং আমাদেরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। আরে রাখো, এবার আমি ব্যবস্থা নিচ্ছি। এরপর ইভান মাটি থেকে একটি পাথরের টুকরো হাতে তুলে নেয়। এই ফ্রেন্ডো, এটা ধরে দেখাও তো আমাকে। এরপর ইভান খুব গায়ের জোরে সেই পাথরটি ছুঁড়ে মারে এবং সেটি গিয়ে জোকারের মাথায় আঘাত করে। আঘাতটি এতই তীব্র ছিল যে তার কপাল ফেটে সেখান দিয়ে রক্ত ঝরতে থাকে। তার কপাল ফেটা সেই লাল রক্ত মেকআপের সাদা রঙের উপরে পড়ে সেগুলো লাল হয়ে যাচ্ছিল। ফ্রেন্ডো তার জায়গা থেকে এক চুলও লড়লো না এবং কি ভয়ে কম্পমানও হলো না। সে জখমটুকু স্পর্শ পর্যন্ত করলো না। সে শুধু কয়েক সেকেন্ড আমাদের দিকে তাকিয়ে রইল। রক্ত তার কাপড়ে শোষিত হতে দিল, তারপর ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আরে ইভান, এটা তুমি কি করলে? আরে তুমি চিন্তা করো না, ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তখন অনুভব করতে পারছিলাম যে আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। অর্ধরাত পর্যন্ত মেলা শেষ হওয়ার কথা ছিল। বেশিরভাগ পরিবার বাড়ি ফিরে গিয়েছিল। কেবল কিশোর কিশোরী এবং মাদকাসক্ত বড়লোকরাই মেলার মধ্যে ঘোরাঘুরি করছিল। ইভান মেয়েদের প্রভাবিত করার চেষ্টা করতে করতে বিরক্ত হয়ে গেল। তখন আমরা আমাদের দাদা দাদির বাড়িতে ফিরে যাচ্ছিলাম। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন ঘন কুয়াশা নেমেছিল, যার কারণে কোনো কিছু ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। ভুট্টার গাছ আমাদের থেকে অনেকটা উঁচুই ছিল, যা বাতাসে সরসর শব্দ করছিল। অনেক কষ্টে যখন আমরা অর্ধেক রাস্তা প্রায় পার করে আসি তখন আমার কানে একটি হাসির শব্দ ভেসে আসে। হাসির শব্দটা অনেক কর্কশ এবং ভাঙা কণ্ঠে ছিল। এটা পিছন দিক থেকে ভেসে আসছিল আমার কানে। এই তুমি কি ওই হাসিটা শুনতে পেয়েছো? ইভান দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ, আমিও শুনতে পেয়েছি। এরপর আবারও হাসির শব্দটি আমরা শুনতে পাই। এবার আরো আমাদের সন্নিকটে সেটা মনে হচ্ছিল। আমরা পিছু ফিরলাম এবং কুয়াশায় একটি আকৃতি কম্পমান দেখতে পেলাম। সে লম্বা এবং অদ্ভুত ছিল। ভুট্টার শাড়ির মাঝ থেকে আমাদের দিকে লাফিয়ে লাফিয়ে আগে বাড়ছিল। আমি ভয় পেয়ে গেলাম। আরে এটা তো ফ্রেন্ডো। সে আমাদের দিকে
এগিয়ে আসছিল হেলে দুলে। ততক্ষণে তার রক্ত শুকিয়ে কালো হয়ে গিয়েছিল। তার হাতে কিছু একটা ধারালো চকচকে জিনিস দেখতে পাচ্ছিলাম। এরপর ফ্রেন্ডো যখন আরো কাছে এগিয়ে আসে তখন আমি লক্ষ্য করলাম তার হাতে থাকা ওই অস্ত্রটি একটি কুড়াল। সেটি অত্যন্ত ধারালো ছিল এবং কোথাও কোনো জং দেখা যাচ্ছিল না। ওই সময় তার মুখে আঁকা হাসিটি আরো বিবর্ষ এবং বড় আকারের দেখাচ্ছিল। এবার ইভান আস্তে করে বলে উঠলো, ভাগো। আমরা দুজন প্রাণপণে সেই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াতে থাকলাম। আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে ফেন্ড্রোর উপস্থিতি তখনও আমাদের পিছনেই ছিল। আমাদের পালাতে দেখে সে অনেক মজা পাচ্ছিল। তার হাসি আরো বড় হচ্ছিল এবং সেটা আরো স্পষ্ট এবং আমাদের নিকটবর্তী চলে আসছিল। প্রাণপণে ছুটতে গিয়ে আমার বুক জ্বালাপড়া করতে শুরু করে। আমার পা ধরে আসে। আমি আর দৌড়াতে পারছিলাম না। বিষয়টি ইভান বুঝতে পারে। সে আমার হাত চেপে ধরলো এবং বললো, এদিকে দৌড়া। সে আমাকে নিয়ে একটি চিপা গলির ভিতর দিয়ে ছুটতে শুরু করলো। এইভাবেই ছুটতে ছুটতে একসময় আমরা ক্ষেতের ভিতর থেকে মূল রাস্তায় চলে আসলাম। সেখানে তখন ওই স্ট্রিট বাতি জ্বলছিল। আমি একবার পিছনে ফিরে তাকে লক্ষ্য করলাম। ফ্রেন্ডও ক্ষেতের একদম শেষ মাথায় এসে দাঁড়িয়েছিল। তার হাতে তখন সেই কুড়ালটি ছিল, কিন্তু সে আর আগে বাড়লো না। সে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টি আমাদেরকে তখনও বিদ্ধ করছিল। কুয়াশা এমন ভাবে সেখান দিয়ে ঘুরছিল, মনে হচ্ছিল যেন সেটা তাকে আবৃত করার চেষ্টা করছে। এভাবে ছোট ছোট একসময় আমরা দাদা দাদির বাড়িতে পৌঁছে যাই এবং খুব দ্রুত দরজা এবং জানলার সব সিটকানিগুলো বন্ধ করে দিতে থাকি। সেই রাতটি আমরা নিদ্রাবিহীন লিভিং রুমে কাটিয়ে দেই। যখনই কোনো বাইরে শব্দ হচ্ছিল তখনই দুজন একসঙ্গে চমকে উঠছিলাম। সকালবেলা দাদা এসে লিভিং রুমে প্রবেশ করে। আমরা তাকে দেখে অনেকটা ভূত দেখার মতো আটকে উঠি। এরপর আমরা দাদাকে গত রাতের বিষয়টি সব খুলে বলি। দাদা শুনে বলে, শোনো, তোমরা ওদের কাছ থেকে দূরেই থাকো। এই শহরের কিছু রীতিনীতি এবং কিছু আদিবাসী আছে যাদের কাছ থেকে নিজেদেরকে আলাদা করে বা দূরে রাখাই অনেক উত্তম। এরপরে আমি আমার বাড়িতে ফিরি, কিন্তু আমি আর কখনোই জানতে পারিনি যে সেই রাতে সেই জোকারটি কে ছিল আর পরবর্তীতে তার কি অবস্থায় বা হয়েছিল। শুধু এটুকু স্থির করেছিলাম যে বাকি জীবনে আর কখনোই আমি আমার দাদা দাদির বাড়িতে অর্থাৎ রেঞ্জার হলেতে আর কখনোই হ্যালোউইন উৎসব পালন করতে যাব না।